খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বেকারদের জন্য সুখবর, অক্টোবর থেকে শুরু হচ্ছে যুবশক্তি প্রকল্প। কারা পাবেন ৩,০০০ টাকা? অন্নপূর্ণার টাকা বন্ধ হতে পারে, কোন কোন মহিলা পাবেন না, বড় তথ্য মুখ্যমন্ত্রীর। কিসের কালীঘাট আর কিসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস, তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ। আপনার জন্য আমি, শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা। আমার মৃত্যু কামনা করছে, কিন্তু আমি এখনই বেঈমানদের নিশানা মমতার। কাদের নাম করলেন জানেন? চক্কর কাটা শুরু, 4 ঘন্টা সেটাভাঙা জিজ্ঞাসাবাদের পর হুমায়ুনকে ফের ডাকলো পুলিশ। হার মানলেন নাকি বদলালো কৌশল? শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে নতুন বার্তা মমতার। বঙ্গোপসাগরে আরো শক্তিশালী নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টি, কলকাতা সহ 10 জেলায় দুর্যোগের বড় সতর্কতা। তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। দুর্গাপুজো, হকারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য। পালাবদলের 2 মাস পর হার স্বীকার মমতার, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কালীঘাট তৃণমূল সুপ্রিমোর। হরমুজ বিপর্যয়ে কিভাবে জ্বালানি সংকটের মোকাবিলা ভারতের, ফাঁস করলেন মোদী। আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো, কটাক্ষ দিলীপের, পার্টি অফিস দখল নিয়েও খোঁচা। গ্রেপ্তারির আশঙ্কা, আমাকে ধরলে আরো 100 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, হুঙ্কার হুমায়ুনের। স্টেডিয়ামের ছাদ থেকে মোদির ওপর হামলা হতে পারে, বিদেশ সফরের আগে এলো হুমকি বার্তা, তদন্ত শুরু অস্ট্রেলিয়ায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গ্রেপ্তারির আশঙ্কা, আমাকে ধরলেও আরো 100 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, হুঙ্কার হুমায়ুনের। সেটাভাঙা মন্তব্যের জেরে হওয়া মামলায় হাজিরা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবির। আজ শনিবার সকাল 11:30টার আগে রেজিনগর থানায় হাজিরা দেন তিনি। থানায় ঢোকার আগে হুমায়ুন জানান, আমি গ্রেপ্তার হলে আরো 100 থেকে 120 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, তালিকা প্রস্তুত রয়েছে। তাহলে কি বিতর্কিত মন্তব্য মামলায় গ্রেপ্তারের আশঙ্কা করছেন তিনি? উঠছে সেই প্রশ্ন। গত 26 জুন রেজিনগরে আমজনতা উন্নয়ন পার্টির একটি সভা থেকে বিজেপির বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন হুমায়ুন। এই ঘটনায় বিধানসভায় দাঁড়িয়ে থাকে সবক শেখানোর হুঁশিয়ারি দেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই এজিইউপি নেতার বিরুদ্ধে রেজিনগর ও শক্তিপুর থানায় অভিযোগ দায়ের হয়। এই ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করে পুলিশ। এছাড়াও তার বিরুদ্ধে শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সে মামলার গতকাল তাকে শক্তিপুর থানায় তলব করা হয়েছিল, কিন্তু তিনি হাজিরা দেননি। আজ বিজেপির বিরুদ্ধে সেটাভাঙা মন্তব্যের মামলায় রেজিনগর থানায় হাজিরা দিলেন হুমায়ুন। মুখ্যমন্ত্রী হুঁশিয়ারির পর বিতর্কিত মন্তব্য মামলায় আগে আমজনতা উন্নয়ন পার্টির 3 নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তারা রেজিনগরের ওই সভার আয়োজক ছিলেন। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনকে আজ সকাল 11:30টায় রেজিনগর থানায় তলব করা হয়। সময়ের 3 মিনিট আগে হাজিরা দেন তিনি। আজ জানা গিয়েছে এদিন সকাল থেকেই রেজিনগর থানার অদূরে আমজনতা উন্নয়ন পার্টির কার্যালয়ের সামনে জমায়েত করে রয়েছেন দলের কর্মীরা। রেজিনগর থানার বাইরে ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছে পুলিশ। আপনার জন্য আমি, শুভেন্দুকে নিয়ে ফেসবুক লাইভে যা বললেন মমতা। তার তৈরি করা তৃণমূল কংগ্রেস ভেঙে খান খান, একের পর এক হেভিওয়েট নেতার তাকে ছেড়ে চলে গেছেন। এই আবহে ফেসবুক লাইভ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক বিষয় নিয়ে তার মতামত তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। প্রসঙ্গে তিনি বলেন, যিনি আজ মুখ্যমন্ত্রী হয়েছেন আমার অনেক শুভেচ্ছা থাকবে, কিন্তু এটা আমি নিশ্চয়ই বলবো না। আপনি মুখ্যমন্ত্রী হয়েছেন বলে আপনি তৃণমূলটা করেননি। আপনিও কংগ্রেস করতেন একদিন, আপনিও নির্বাচনে অনেকবার হেরেছেন। আপনার জন্য আমি বারবার যেতাম আপনার কেন্দ্রে, সেটা আমার কর্তব্য ছিল। এর জন্য আমি কোনো কৃতিত্ব নিচ্ছি না। শুভেন্দুর উদ্দেশ্যে তিনি আরো বলেন, আপনিও প্রায় 10 থেকে 11 বছর তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসেবে আপনি মন্ত্রী ছিলেন। কখনো পরিবহন মন্ত্রী, কখনো সেচ মন্ত্রী, কখনো 6টি জেলার দায়িত্বে ছিলেন। জেলা পরিষদ, গ্রামসভা, পঞ্চায়েত তৈরিতে সাহায্য করেছেন, সাহায্যের হাতও বাড়িয়েছেন, সাহায্যের হাতও নাড়িয়েছেন। আমি কিন্তু সবটাই জানি। হলদিয়া ডেভেলপমেন্ট বোর্ড থেকে দীঘা ডেভেলপমেন্ট বোর্ড, সবটাই তো আমাদের সরকার আপনাদের দিয়ে চালিয়েছে। হঠাৎ আজ মাত্র 3-4 বছরের মধ্যে যারা সাধু তারা আপনাদের সঙ্গে গিয়ে সাধু হয়ে গেল, আর যারা কোনো দিন কিছু পায়নি, লড়াই করেছেন, তাদের পেছনে লেগে রাষ্ট্রীয় সন্ত্রাস করাচ্ছেন। একটা কথা মনে রাখবেন, ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস। নির্মমতা করবেন না, এটা কিন্তু একদিন ফিরে আসতে পারে। মনে রাখবেন, এভরি অ্যাকশন হ্যাজ আ রিয়াকশন। 21 জুলাইয়ের অনুষ্ঠান নিয়েও তিনি ঘোষণা করেন। ফেসবুক লাইভে মমতা বলেন, 21 জুলাই হবে শহীদ স্মরণে। আমরা অনুমতি চেয়েছি, কোনো অনুষ্ঠানেই আমাদের পুলিশ অনুমতি দিচ্ছে না।
ক্যান ইউ ইমাজিন, পুলিশ কখনো বলতে পারে যে অগাস্ট পর্যন্ত কলকাতায় কোনো র্যালির অনুমতি দেওয়া হবে না? সেন্ট্রাল অ্যান্ড নর্থ, আরে এ আবার কি কথা? পুরো গণতন্ত্রের কণ্ঠরোধ, গায়ের জোরে ব্ল্যাঙ্ক অর্ডার, এখানে কোনো 144 নেই, এখানে কোনো সাম্প্রদায়িক অশান্তি নেই। তো কেন করছেন এসব? শুধু তৃণমূল কংগ্রেসের অনুষ্ঠানকে ভেস্তে দেওয়ার জন্য। শুনুন, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। আপনারা ট্রেনে আসতে দেবেন না, বাসে আসতে দেবেন না, বেরোতে দেবেন না, আমি সব কারসাজি জানি। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হৃদয় যখন নাড়া দেয় কোনো বাধাই কোনো বাধা মানে না। কিসের কালীঘাট আর কিসের ইয়ে? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস। তৃণমূল ভবনে বসে বললেন ফিরহাদ। মেট্রোপলিটনের তৃণমূল ভবনে সন্ধে 6টা নাগাদ হঠাৎ এসে উপস্থিত হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ ঋতব্রত তৃণমূলের একাধিক বিধায়ক। ছিলেন সন্দীপন সাহা, ফিরহাদ হাকিম, আখরুজ্জামান, বিপ্লব মিত্র, প্রসূন বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান সহ আরও অনেকে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মুখপাত্র আখরুজ্জামান। তারপর ফিরহাদ হাকিম বলেন এটা তাদেরই পার্টি অফিস, তাই তারা এসেছেন। কলকাতার প্রাক্তন মেয়র বললেন আমাদের পার্টি অফিসে আমরা এসেছি, নতুন কি? আমাদের এটা পার্টি অফিস, আমি আগেও এসেছি, আজকেও এসেছে। কিসের কালীঘাট আর কিসের ইয়ে? তৃণমূল এক, তৃণমূলের পার্টি অফিস এটা, আমি আগেও আসতাম, এখনো এসেছে। আসল তৃণমূল বা তৃণমূলের অন্য গোষ্ঠী প্রসঙ্গ তোলা হলে সরাসরি কোনো জবাব দিতে চাননি কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন আমি এসবের জবাব দেব না, আমি তৃণমূল করি এবং তৃণমূলেরই পার্টি অফিসে এসে বসেছে, এটাতে কোনো অন্যায়ের কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র পরামর্শদাতা হিসেবে থাকবেন। এ প্রসঙ্গে ফিরহাদ বলেন আমি তো এসব বলিনি, আমার মুখে এইসব বসাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে তো, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আর এটা আমাদের পার্টি অফিস, আমি আগেও আসতাম, এখনো আসছি, নির্বাচনের সময় আসতে পারিনি, আজ এলাম। তৃণমূলের সব পদ ছাড়লেন চন্দ্রিমা ভট্টাচার্য। একে একে হাত ছেড়েছেন অনেকেই, তবুও যে কয়েকজনের আনাগোনা ছিল কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে যেসব নেতা নেত্রীদের দেখা যাচ্ছিল তাদের সংখ্যাও এবার কমছে। ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসের পর এবার চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সব পদে ইস্তফা দিলেন প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা। বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয় ও বিক্ষুব্ধদের নিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ব্লক গঠনের পর মমতা যে নতুন কমিটি তৈরি করেছিলেন তাতে তৃণমূলের রাজ্য সভানেত্রীর পদ দেওয়া হয়েছিল চন্দ্রিমা ভট্টাচার্যকে। পরাজয়ের পরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় সব কর্মসূচিতেই দেখা যাচ্ছিল চন্দ্রিমাকে। এবার সেই নেত্রীও দিলেন ইস্তফা। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তৃণমূল ছাড়ার কথা জানিয়েছেন তিনি। দিন কয়েক আগে নিউ টাউনের হোটেলে তৃণমূলের বিধায়ক কাউন্সিলরদের বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্যের ছেলে সৌরভ। তারপর থেকেই জল্পনা তৈরি হয়, কিন্তু কালীঘাটে তারপরও চন্দ্রিমার উপস্থিতি দেখা গিয়েছে। সম্প্রতি দক্ষিণ কলকাতার কর্মীদের নিয়ে একটি কর্মী সভার নেতৃত্বও দেন চন্দ্রিমা। তারপরেই এই সিদ্ধান্ত। আগামী সোমবার জাতীয় নির্বাচন কমিশনে মমতা ও ঋতব্রত দুই পক্ষেরই উত্তর দেওয়ার কথা। আসল তৃণমূল হিসেবে প্রমাণ দিতে হবে তাদের। তার ঠিক আগেই তৃণমূলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করলেন চন্দ্রিমা। পালাবদলের 2 মাস পর হার স্বীকার মমতার। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা কালীঘাট তৃণমূল সুপ্রিমোর। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ফলাফল তিনি মানেন না, তিনি হারেননি। এই যুক্তিতে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে রাজ্যসভাতেও যাননি তিনি। তারপর পেরিয়েছে 2 মাস। এই সামান্য সময়ে ভেঙে চুরমার হয়ে গিয়েছে তৃণমূল। দলের এই ভাঙনের মরশুমে অবশেষে হার স্বীকার করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ফেসবুক লাইভে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তিনি। পাশাপাশি মানুষের কাজ করলে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর গড়ে তুলেছিলেন তৃণমূল কংগ্রেস। দীর্ঘ লড়াইয়ের পর বাম সাম্রাজ্যের পতন হয়েছে তার হাতে। তারপর দীর্ঘ 15 বছর মুখ্যমন্ত্রীর কুর্সিতে 26-এর বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের আগে পর্যন্ত তিনি ভাবতেও পারেননি বাংলার মানুষ তার দিক থেকে মুখ ফেরাতে পারেন। এই ভাবনা আর বাস্তবের যে বিস্তর ফারাক, 26-এর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলার ক্ষমতায় এসেছে বিজেপি। ফল প্রকাশের 48 ঘন্টা পর সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তিনি হারেননি, কারচুপি করা হয়েছে, তাই এই ফল তিনি মানেন না। সেই কারণেই রাজভবনে গিয়ে ইস্তফা দেবেন না তিনি। স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীকেও মুখ্যমন্ত্রী হিসেবে স্বীকার করেননি তিনি। তবে আজ শনিবার অবশেষে হার স্বীকার করে নিলেন তিনি। নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মমতা, পাশাপাশি মনে করিয়ে দিলেন পুরনো দিনের কথাও। ঠিক কি বলেছেন মমতা? তার কথায় নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি, মুখ্যমন্ত্রী হয়েছেন ঠিকই, কিন্তু আপনিও তৃণমূল করেছেন বহু বছর, আগে কংগ্রেসও করেছেন, তবে আপনিও হেরেছেন। আপনার জন্য আমি প্রচারে গিয়েছিলাম, ওটা যদিও আমার দায়িত্ব ছিল। আপনি তৃণমূল সরকারের একাধিক দপ্তরের মন্ত্রী ছিলেন, 6 জেলার দায়িত্বে ছিলেন, হলদিয়া ও দীঘা উন্নয়ন পর্ষদ আপনাদের হাতেই ছিল। এরপরই বিদ্রোহী তৃণমূল নেতাদের সঙ্গে যোগ প্রসঙ্গে তিনি বলেন যারা আপনার সঙ্গে গেল তারা সাধু হয়ে গেল, যারা গেল না তাদের বিরুদ্ধে সিবিআই আরো কত কিছু। মনে রাখবেন সব ক্রিয়ার প্রতিক্রিয়া রয়েছে।
আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো, কটাক্ষ দিলীপের পার্টি অফিস দখল নিয়েও খোঁচা। আর্জেন্টিনার অবস্থা তৃণমূলের মতো হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের অবস্থা কথা বলতে গিয়ে বিশ্বকাপ ফুটবলের প্রসঙ্গ টানলেন দিলীপ ঘোষ। শুক্রবার গভীর রাতে খেলা ছিল আর্জেন্টিনা ও কেপি ভের্দের রুদ্ধশ্বাস খেলা চলে। শেষ পর্যন্ত 2-3 গোলে জয়ী হয় মেসির দল। তবে গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলকে রীতিমতো আটকে দেওয়া পরিস্থিতি হয়েছিল একসময়, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। সে প্রসঙ্গের কথা বলতে গিয়ে তৃণমূলের সঙ্গে তুলনা করলেন রাজ্যের মন্ত্রী। এদিন ইকো পার্কে প্রাতঃভ্রমণে গিয়েছিলেন তিনি, সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। দিলীপ কথায় কথায় আর্জেন্টিনার ম্যাচের প্রসঙ্গ তুললেন। তার কথায়, আর্জেন্টিনা বিশ্ববিখ্যাত দল, কিন্তু তাদের অবস্থা এখন তৃণমূলের মতো হয়ে যাচ্ছে। যে তৃণমূলের কথায় পাতা নড়ত, সূর্য উঠত, সেই তৃণমূলের অবস্থা দেখেছেন। দুটি গ্রুপের লড়াই হচ্ছে, ঘর দখলের লড়াই হচ্ছে। তিনি আরো বলেন, আর্জেন্টিনা সম্পর্কে আমাদের খুব উচ্চ ধারণা ছিল যে খুব শক্তিশালী দল। একটি অজ্ঞাত কুলশীল তাদের আটকে দিচ্ছে। বঙ্গোপসাগরে আরো শক্তিশালী নিম্নচাপ, রবিবার তুমুল বৃষ্টি, কলকাতা সহ 10 জেলায় দুর্যোগের বড় সতর্কতা। বঙ্গোপসাগরে আরো শক্তি বাড়ালো নিম্নচাপ। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে তৈরি নিম্নচাপটি এবার সুস্পষ্ট নিম্নচাপ পরিণত হয়েছে। শনিবার সকাল 8:30 নাগাদ একই এলাকায় অবস্থান করছেন এই আবহাওয়াগত পরিস্থিতি। আর তার প্রভাবেই আগামী 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এই জেলাগুলির 1-2টি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের 1-2টি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার দুর্যোগের আশঙ্কা, 20 সেমি পর্যন্ত বৃষ্টি। রবিবার 5 জুলাই দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও খারাপ হতে পারে। সমস্ত জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এই 3 জেলার 1-2টি জায়গায় 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলির 1-2টি জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের আশঙ্কা রয়েছে। সোমবারও রেহাই নেই। কোন কোন জেলায় ভারী বৃষ্টি? সোমবার 6 জুলাইও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের 1-2টি জায়গায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। 7 জুলাই থেকে কেমন থাকবে আবহাওয়া? মঙ্গলবার 7 জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। 8 থেকে 9 জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 1-2টি জায়গায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। 10 জুলাই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্নপূর্ণার টাকা বন্ধ হতে পারে, কোন কোন মহিলা পাবেন না, বড় তথ্য মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বিতরণকে কেন্দ্র করে রাজ্যের বহু মহিলা উপভোক্তার মধ্যে উৎসাহ তুঙ্গে। তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে তিনি জানিয়েছেন কারা এই প্রকল্পের আওতায় থাকবেন এবং কোন কোন কারণে কারো আবেদন বাতিল হতে পারে। অন্নপূর্ণা যোজনার টাকা কারা পাবেন না? রাজ্য সরকারের তথ্য অনুযায়ী এবার প্রায় 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে 3,000 টাকা করে পাঠানো হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নতুন উপভোক্তাদের মধ্যে প্রায় 5 লক্ষ আদিবাসী মহিলাও রয়েছেন। অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া উপভোক্তারা আনন্দে আত্মহারা। শুধুমাত্র প্রকৃত যোগ্য উপভোক্তারাই যাতে সরকারি সহায়তা পান তা নিশ্চিত করতে প্রশাসন শুরু থেকেই যাচাই প্রক্রিয়ার কড়াকড়ি বজায় রেখেছে। অযোগ্য আবেদনকারীদের বাদ দিতেই নিয়মিত তথ্য যাচাই করা হচ্ছে। প্রশাসনিক বৈঠক শেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান, যোগ্যতার ক্ষেত্রে সরকার কোনো রকম আপোষ করবে না এবং নিয়ম মেনে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। এছাড়াও যাদের অ্যাকাউন্টে এখনো অন্নপূর্ণা যোজনার টাকা জমা হয়নি তাদের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, 26,000-এর মতো আবেদনের ক্ষেত্রে পোর্টালে আপডেট করার সময় কিছু ভুল হয়েছে। তবে এই স্কিম এখনো চলবে আর 2 মাস। যারা পাননি তারা ফর্ম ফিল আপ করতে পারবেন এখনো। কে কে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন সে বিষয়েও বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কথায় যাদের প্রয়োজন আছে শুধুমাত্র তারাই পাবেন।
অভারতীয়রা টাকা পাবেন না, 3টি বিবাহ করেছেন এমন মহিলারাও পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি যারা, তাদেরও টাকা দেওয়া হবে না। সরকারি বিদ্যালয়ে পড়ান, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে পড়ান যারা, তারাও পাবেন না। যারা পাওয়ার যোগ্য কেবলমাত্র তারাই পাবেন।